সৌদি আরবে ওমরা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে শোকের মাতম। আমি যদি মাথা পড়ে যাই আমারে কে খোঁজ করি আল্লাহ কারে দেব ওই ছেলে গো। খবর রাত্রে পাইছি কিন্তু শিওর কোনো খবর পাইতেছি না এইভাবে, মানে জায়গায় এখনো কেউ যাই পৌঁছায় নাই আর কি। কর্তৃপক্ষের কাছে অনুরোধের সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। মন্ত্রী এমপিদের শপথ আয়োজন নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় বিশাল কর্মযজ্ঞ। প্রস্তুতি প্রায় শেষ। নবীন প্রবীণদের সমন্বয়ে হবে মন্ত্রিসভা, জানালেন হাফিজউদ্দিন আহমদ। জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। বরিশাল বিভাগে বড় জয়ে উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরা। সাতক্ষীরায় সব আসনে পরাজয়ের কারণ খতিয়ে দেখছে দলটি। এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ওটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে ভাই আমাদের কিছু করার ছিল না। পিরোজপুরে ধানের শীষে নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি সহ 2 জনকে কুপিয়ে জখম। গাইবান্ধায় যুবদল নেতার উপর হামলা, আঙুল বিচ্ছিন্ন। কুমিল্লায় 83 প্রার্থীর মধ্যে 59 জনই হারিয়েছেন জামানত। বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থী যাননি ভোটারদের কাছে। যারা জামানত হারাইছে তারা জনসমক্ষে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। টাঙ্গাইলের ভাতগ্রাম ভূমি অফিসের ঘুষ চাওয়ার ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জমির খাজনা দিতে চাওয়া ব্যক্তির কাছে 40,000 টাকা চাইছেন অফিস সহায়ক। 30-40,000 দিনকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সৌদি আরবে ওমরা শেষে ফেরার পথে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি লক্ষ্মীপুরে। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই গ্রামের বাড়িতে শোকের মাতম। এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে ফিরে আনতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে স্বজনরা। একই সাথে না ফেরার দেশে পরিবারের 4 সদস্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। স্বজনরা জানায় গত 3 ফেব্রুয়ারি 3 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ওমরা করতে সৌদি আরবে যান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচড়া গ্রামের মিজানুর রহমান। তিনি সৌদি আরবে ব্যবসা করতেন। ওমরা হজ শেষে বাসায় ফেরার পথে বাংলাদেশ সময় গতরাত 3টার দিকে জেদ্দায় সড়ক দুর্ঘটনায় মারা যান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার, স্কুল পড়ুয়া মেয়ে মেহর আফরোজ ও 1.5 বছর বয়সী সন্তান সুভা আক্তার। গুরুতর আহত আরেক মেয়ে ফাইজা আক্তার হাসপাতালে ভর্তি। দুর্ঘটনায় প্রাণ হারান গাড়ি চালক জিলানি বাবরও। তারও বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। কালকে রাত্রে রেস্টুরেন্টে খাইছে, খাওয়া দাওয়া করে এরা রওনা হয়ে মাঝপথে আসিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর কি, রাত্রে 3টার দিকে। সবাই মারা গেছে। আমরা প্রথমে খবর পাইছি, এখন আমরা খবর পাইছি মিজান ভাইয়ের 3 মেয়ের মধ্যে মেজো মেয়েটা জীবিত আছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান পরিবারের সদস্যরা। কর্তৃপক্ষের কাছে অনুরোধের সবিনয় অনুরোধ করিতেছি আমাদের লাশটা যেন আমাদের মাঝে অতি দ্রুত একটু পৌঁছিয়ে দেয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার খবরে এলাকা জুড়েই শোকের ছায়া। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। জাহিদ হাসান, যমুনা নিউজ।
নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন ৩৫০০ অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। 1.5 বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শপথ অনুষ্ঠানের প্রস্তুতির খবর জেনে নিতে চাই। এই মুহূর্তে সংসদ এলাকায় রয়েছেন সহকর্মী মশিউর অনিক। যাচ্ছি তার কাছে। অনিক, আপনি তো আগের ঘণ্টাতেও জানিয়েছিলেন আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে প্রস্তুতি দেখছিলেন, এই মুহূর্তের কি অবস্থা জানাবেন? শাওন, মুহূর্তের অবস্থা আসলে পরিবর্তন নয়, কারণ হচ্ছে এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা তা কিন্তু বেশ ঢিলেঢালাই আমরা দেখতে পাচ্ছি। সার্বিক অবস্থার কথা যদি বলতে পারি, অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের যে জায়গাটাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে শপথ গ্রহণে অংশগ্রহণ করতে যাচ্ছেন যারা নির্বাচিত, গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত সংসদ সদস্য আছেন তাদের, সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু আমরা ভেতরের দিকটাকে একটু যদি দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, কিছু চেয়ার বসানো হয়েছে এবং সেই জায়গাটা থেকে সুন্দর করে ফুল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে আগামীকালকে যে 297 জন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন সকালবেলা, তাদের যেই ধরনের আনুষ্ঠানিকতা দরকার হয় তার সবটাই যেন থাকে। এটি একটি ব্যতিক্রমী ঘটনা, সেটি নিশ্চয়ই আমি একটু আবার আপনার মাধ্যমে সাউন্ড জানিয়ে রাখতে চাই, কারণ এর আগে কখনোই আসলে এমন উন্মুক্ত পরিবেশে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানো হয়নি। এছাড়াও সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকেও কিন্তু বেশ কিছুটা সরে এসেছে। অর্থাৎ আগামীকালকে ইসি তিনি কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু শপথ নেওয়াবেন এই সংসদ সদস্যদের, অর্থাৎ 297 জনের। কিন্তু রাষ্ট্রপতির প্রেক্ষাপটটাও কিন্তু আসে বিকেলবেলা, তখন তিনি মন্ত্রী এবং উপমন্ত্রীদের কিন্তু শপথ গ্রহণ করাবেন। একটা সবশেষ তথ্য জানিয়ে আসলে আপনাকে জানাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন আসলে রাত থেকে আরও কড়া নিরাপত্তা বাড়ানো হবে এবং প্রস্তুতির একেবারে শেষ মুহূর্তের যেই কাজ, সেই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত চলছে। শাওন, এখন পর্যন্ত আমার কাছে সংসদ ভবনের চত্বর থেকে এই ছিল সবশেষ খবরাখবর। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হবে মন্ত্রিসভা। ক্লিন ইমেজ এবং ফ্যাসিস্ট সরকারের সময় দীর্ঘদিন আন্দোলনকারীরাই মন্ত্রিসভায় স্থান পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বলেন, 12ই ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এদেশের জনগণ। দেশকে বিপথে নেয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার ঘোষণা দেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে সহায়তা করায় তিনি সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান। বলেন, ডাক্তার শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস নিয়ে এসেছে। বিরোধী দল হিসেবে তারা শক্ত ভূমিকা পালন করবে, প্রত্যাশা অবসরপ্রাপ্ত মেজর হাফিজের। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে
দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। বরিশাল বিভাগের 21 আসনের 18টি পেয়েছে বিএনপি জোট। নির্বাচনের আগে নানা জল্পনা কল্পনা থাকলেও নির্বাচন শেষে জামায়াতে ইসলামের প্রাপ্তি মাত্র 2টি আসন, আর ইসলামী আন্দোলন একমাত্র আসনটি পেয়েছে দক্ষিণাঞ্চল থেকে। বিএনপি মনে করে নির্বাচনের আগে দলের চেয়ারম্যানের বরিশাল সফর ভোটারদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বরিশাল 1978-এ বিএনপি প্রতিষ্ঠার পরের বছর 79 নির্বাচনে দক্ষিণ অঞ্চল থেকে 11টি আসন পায় দলটি। 2001 সালে বেড়ে দাঁড়ায় 17তে। 2008 সালে আওয়ামী লীগের কাছে পরাজয়ের পর এবারের নির্বাচনে আসনগুলো পুনরুদ্ধার করে বিএনপি। দক্ষিণ অঞ্চলের 21 আসনের মধ্যে 16টি পেয়েছে এককভাবে, জোটবদ্ধভাবে প্রাপ্ত আসন সংখ্যা 18। মানুষের যে বিশ্বাস, এটার প্রতি আমরা রেসপেক্টটা রাখতে পারি এবং সম্মানটা করতে পারি। এটা একটা দায়িত্ব, এটা একটা বড় আমানত। মানুষের প্রত্যাশা অনুযায়ী যদি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে মানুষ যে ধানেশীরকে বেছে নেয় এই নির্বাচনের মাধ্যমে সেটাই প্রমাণ হয়েছে। 21 আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে 11 দলীয় জোট প্রার্থীরা। পিরোজপুর 1-এ বিজয়ী হয়েছেন মরহুম দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। তবে পিরোজপুর 3 আসনে হেরেছেন শামীম সাইদি। এককভাবে 258টি আসনের প্রার্থী দিয়ে শুধুমাত্র বরগুনা 1-এ জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে নির্বাচন করতেছি, সেখানে জনগণ যে আমাদেরকে সেট দিয়েছে, এটাই মনে করি এসে বড় অর্জন বলতে কিছু আছে বলে মনে করি না। এখন যেভাবে যতটুকু সুযোগ নিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতে পারছি, আমরা এটা পাইনি। এটা যদি দীর্ঘদিন থেকে কন্টিনিউ থাকতো তাহলে অবশ্যই আমাদের এই চিত্র তো ভিন্ন রকমই হতো। নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের জোট ভেঙে যাওয়ায় আক্ষেপ আছে দুই দলেই। প্রাপ্ত ভোটের পরিসংখ্যান বলছে জোট না ভাঙলে বরিশাল 6, বরগুনা 2, ঝালকাঠি 1 ও পিরোজপুর 3 আসনে বিজয়ী হতেন ইসলামী জোটের প্রার্থীরা। সবাই মিলে যদি আমরা থাকতে পারতাম, নিশ্চয়ই আমাদের শক্তি সামর্থ্য আরও বাড়ত, জনগণের দৃষ্টিভঙ্গি আরও বাড়ত, সবার জন্যই লাভ হইতো। যদি আমরা জোটে থাকতাম তাহলে আর অনেক বেশি সিট কনফার্ম থাকতো, কোনো সন্দেহ ছিল না। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে মুক্তিযুদ্ধের ইতিহাস, নারী বিদ্বেষ, শরিয়া আইন প্রণয়নের প্রতিশ্রুতি ভোটের মাঠে ডুবিয়েছে জামায়াত ও ইসলামী আন্দোলনকে। মুক্তিযুদ্ধের পক্ষে একটা ব্যাপার এখানে কাজ করছে, পক্ষ বিপক্ষ, এটাও কিন্তু বিএনপিকে অনেকটা আগায় নিয়েছে। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত 21 সংসদ সদস্যের মধ্যে 12 জন এবারই প্রথমবার সংসদে যাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে হারানো ঘাঁটি ফিরে পেয়েছে বিএনপি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই অর্জন ধরে রাখতে হলে ঢেলে সাজাতে হবে দলের সাংগঠনিক কাঠামো, নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে তৃণমূলের নেতাকর্মীদের। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সাতক্ষীরার 4টি আসনে জয় পেয়েছে জামায়াত প্রার্থীরা। 1.5 লাখ ভোটের ব্যবধানে সাতক্ষীরা 2 আসনে জয়ী মুহাদ্দিস আব্দুল খালেক। আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন ধৈর্যের সাথে মোকাবেলা এবং 5 আগস্টের পর প্রতিহিংসার রাজনীতি না করাই এই জয়ের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। অপরদিকে ভরাডুবির কারণ খুঁজছে বিএনপি। সাতক্ষীরার 609টি কেন্দ্রের ফলাফলে 4টি আসনেই জয় পেয়েছে জামাত। সাতক্ষীরা 1 আসনে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, 2-এ মুহাদ্দিস আব্দুল খালেক, 3-এ মুহাদ্দিস রবিউল বাশার ও 4-এ জয়লাভ করেছেন গাজী নজরুল ইসলাম। আগামী দিনে সাতক্ষীরাকে এভাবে মানুষের উপরে হয়রানি হোক, জুলুম হোক, এটার যাতে আর না হয়, আমরা সে ব্যাপারেই আমরা ভূমিকা রাখবো ইনশাল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেক জিতেছেন 1.5 লাখের বেশি ভোটের ব্যবধানে। বিগত সরকারের জুলুম, নির্যাতন ও পতনের পর প্রতিশোধ পরায়ণ না হওয়ায় এই বিজয় বলছেন তিনি। রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে, জুলাই বিপ্লবের পরেও কোনো প্রতিশোধ এটা আমরা গ্রহণ করি নাই। কোনো চাঁদাবাজি ছিল না। মানুষ শান্তিপূর্ণভাবে জামাতের কাছ থেকে সুন্দর ব্যবহার পেয়েছে। এটাকে মানুষ ভালোভাবেই মূল্যায়ন করেছে।
সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চান সাতক্ষীরা 3 ও 4 আসনের জামায়াতের বিজয়ী প্রার্থীরা। দেশ এবং জাতির কল্যাণের জন্য আমাদেরকে সংসদে পাঠিয়েছেন, তারা ভোট দিয়েছেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব সাতক্ষীরাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য। সাতক্ষীরার বিভিন্ন অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করব যাতে করে সাতক্ষীরাকে আমরা একটি উন্নয়নের রোল মডেল এখানে তৈরি করতে পারি। জয়ী ও পরাজিত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কোলাকুলি, মিষ্টিমুখ করার দৃশ্য আমরা দেখেছি। নির্বাচন পরবর্তী নতুন বাংলাদেশে এমন সৌহার্দ্যপূর্ণ মানবিক রাজনীতি দেখতে চায় সাধারণ মানুষ। ভোটের মাঠে এমন ভরাডুবির পেছনে ধর্মকে ব্যবহার, ভোটারদের অর্থ প্রদান এবং দলীয় কিছু নেতাকর্মীদের দুষছেন জেলা বিএনপির আহ্বায়ক। তাদের কেমনভাবে বলেছে যে জামাতেরকে ভোট দিলে ফেরেশতার পথ সুগম হবে। এই অত্যাচার তারা প্রচুর অর্থ খরচ করেছে। এটা কখনো সাতক্ষীরায় হয় নাই যে ভোটার প্রতি ন্যূনতম 1000। আমার বিভিন্ন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আমাকে টেলিফোন করে বলেছে যে ভাই আমাদের কিছু করার ছিল না। জানতে চাই ভোটের নির্বাচিতদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি। আমাদের সুষ্ঠুভাবে দিন যেমন কারো মারামারি কাটাকাটির জন্য দেশে না হয়, যাতায়াতের ব্যবস্থা এইসব প্রত্যাশা করি, রেলের প্রত্যাশা করি। নতুন কিছু দেখতে চাই। সাতক্ষীরাকে নিয়ে তারা চিন্তা করবে, সাতক্ষীরার উন্নয়নের কাজ করবে, বিশেষ করে জলাবদ্ধতা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। এই দেখো ভালো ডাইপার, এটা বাজারের 1 নম্বর ডাইপার। থাই ডাইপারে এখন আরো উন্নত ফর্মুলায় অধিক শোষণ ক্ষমতা। থাই বেবি প্যান্ট ডাইপার। পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত বিএনপি নেতা মহিউদ্দিন মল্লিক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ভর্তি করা হয়েছে পিজি হাসপাতালে। দুপুরে খুলনা মেডিকেল থেকে হেলিকপ্টার যোগে নাসিরকে রাজধানীতে আনা হয়। আহত নাসির পিরোজপুরে 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। একই ঘটনায় আহত শঙ্করপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন মল্লিক নিপু খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা জানান, গতরাতে পাড়ের হাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় 8 থেকে 10টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। প্রথমে 2 জনকে উদ্ধার করে নেওয়া হয় সদর হাসপাতালে, পরে রেফার করা হয় খুলনা মেডিকেলে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে গাইবান্ধার পলাশবাড়িতে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত কাকন মিয়া উপজেলা যুবদলের সদস্য ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়রা জানায়, গতরাতে জুনদহ বাজারে কাকনের উপর হামলা চালায় কয়েকজন। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। কাকনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও শিবিরের নেতারা। হামলাকারীদের শনাক্ত করতে কাজ চলছে বলে জানিয়েছেন পলাশবাড়ি থানার ওসি। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের ঘটনা তদন্তে পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি করেছে। পাশাপাশি নির্যাতনের অভিযোগ করা নারীর নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন করা হয়েছে পুলিশ। আজ দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার তৈয়ব আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম বিষয়টি আলোচিত হয়। পুলিশ নিজ উদ্যোগে সাধারণ ডায়েরি বা জিডি করেছে। হাসপাতালে তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, জেলা পুলিশের নমুনা সংগ্রহের চাহিদাপত্রের ভিত্তিতে ভুক্তভোগী নারীর পরীক্ষা নিরীক্ষার জন্য 3 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ধর্ষণের অভিযোগ তোলা নারীর নিরাপত্তা দিতে একজন উপপরিদর্শকের নেতৃত্বে 2 নারী ও 3 পুরুষ কনস্টেবল দায়িত্ব পালন করছেন। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার 11টি আসনে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 83 জন। তবে ফল ঘোষণার পর দেখা যায় 59 জনে হারিয়েছেন জামানত। ভোটারদের অভিযোগ, বড় দল ছাড়া বেশিরভাগ প্রার্থীই যাননি ভোটারদের কাছে। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনে উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের।
259 নম্বর কুমিল্লা 5 আসন। এ আসনেই 10 প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন 8 জন। জেলার 11টি সংসদীয় আসনে ছিল ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা। বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র মিলিয়ে 83 জন প্রার্থী অংশ নেন এবারের সংসদ নির্বাচনে। তবে ভোটের ফলাফল ঘোষণার পর দেখা যায় এদের মধ্যে 59 জন প্রার্থী জামানত হারিয়েছেন, অর্থাৎ মোট প্রার্থীর 71.1%ই ন্যূনতম 1/8 ভোট পাননি। কোনো আসনে মোট প্রাপ্ত ভোটের 8%-এর নিচে হলে সে প্রার্থী জামানত হারাবেন। বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে সীমিত কয়েকটি দলের প্রার্থীর মধ্যে, ফলে ছোট দলের প্রার্থীরা ভোটের দৌড়ে পিছিয়ে পড়েন। অনেক প্রার্থী নির্বাচনী প্রচারণায় তেমন সক্রিয়ও ছিলেন না। এসব প্রার্থীর ভোটে অংশগ্রহণের পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার তাগিদ সচেতন নাগরিকদের। অনেকগুলো সংগঠন থেকে যারা নির্বাচন করছে তারা তাদের এই পলিটিক্যাল যে আইডেন্টিটিটা সেটা ব্যবহার করে কোনো ব্ল্যাকমেলিং করছে কিনা, সেখানে কোনো ট্রেডিং হচ্ছে কিনা, অথবা কোনো মনিটারি কোনো অ্যাডভান্টেজ তারা নিচ্ছে কিনা, সেই বিষয়টি কিন্তু স্ক্রিনিংয়ের একটি প্রয়োজন আছে। এখানটাই মানুষের প্রশ্ন যে এরা আসলে রাজনৈতিকভাবে দক্ষ বা সংগঠিত কোনো শক্তি কিনা, তারা সাধারণ মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ আছে কিনা, এলাকার মানুষের সাথে কোনো যোগাযোগ আছে কিনা। ভোটের হিসেবে সবচেয়ে কম ভোট পেয়েছেন পর্যায়ক্রমে 3টি দল: যুক্ত ফ্রন্টের মাছ প্রতীক, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীক এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির হাতি প্রতীকের প্রার্থী। অন্যদিকে জামানত রক্ষা করতে সক্ষম হয়েছেন 24 জন প্রার্থী। এর মধ্যে রয়েছেন বিজয়ী 11 জন এবং কয়েকজন শক্ত প্রতিদ্বন্দ্বী যারা উল্লেখযোগ্য ভোট পেয়েছেন। ভোটাররা বলছেন বিপুল সংখ্যক প্রার্থীর জামানত হারানো প্রমাণ করে নির্বাচনে অংশ নিলেই জনগণের আস্থা অর্জন করা যায় না। প্রয়োজন শক্ত সাংগঠনিক ভিত্তি, কার্যকর প্রচারণা এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ। স্থানীয় পর্যায় থেকে একদম বাংলাদেশের যে সার্বিক সমস্যাগুলো চিহ্নিত করে যে মানুষের দ্বারে, মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পেরেছে, তিনি আসলে নির্বাচিত হয়েছে। যারা জামানত হারাইছে তারা জনসম্মুখে কোনোদিন আসেও নাই, জনসেবাও করে নাই। যারা পরিচিত নির্বাচনের জন্য অংশগ্রহণ করছে তারা অবশ্যই পাস করেছে, যেমন বিএনপি পাস করেছে, জামাত পাস করেছে। তারা হয়তো কোনো প্রার্থীর ভোটগুলো নষ্ট করার জন্য এখানে কাজ করছে আমি মনে করি। তারা তো আমাদের কাছে আসতে হবে, না আসলে আমরা তাদেরকে চিনবো কেমনে আর ভোট দিব কেমনে। কুমিল্লায় 83 জন প্রার্থীর মধ্যে 59 প্রার্থীর জামানত বাজেয়াপ্তের ঘটনা এবারের নির্বাচনের প্রতিযোগিতার বাস্তব চিত্র তুলে ধরেছে, যা প্রমাণ করে ভোটের মাঠে প্রার্থী হওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন ভোটারদের আস্থাও। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। আখাউড়া স্থল বন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকালে মাছ, পাথর, শুটকি ও সিমেন্ট বোঝাই ট্রাক বন্দর থেকে ছেড়ে গিয়েছে। নির্বাচনের জন্য কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল। টানা 4 দিন বন্ধ থাকার পর আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা বন্ধের পরে সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। তাই ফিরে এসেছে স্থলবন্দরের ব্যবসায়ী শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা। বন্দর কর্তৃপক্ষ জানায় সকালে 14টি ট্রাকে প্রায় 120 টন মাছ ভারতে রপ্তানি হয়েছে। মাছ ছাড়াও 6টি গাড়িতে পাথর, শুটকি ও সিমেন্ট বোঝাই ট্রাক ছাড়পত্র নিয়ে ভারতে প্রবেশ করে। গাজীপুর সিটি কর্পোরেশনের আওতায় নবনির্মিত সড়ক উদ্বোধনের আগে ধসে পড়ে কোটি টাকার এই প্রকল্পের কাজ 2021 সালের নভেম্বরে শুরু হয়। কাজে অবহেলা ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করেন স্থানীয়রা। তবে ঠিকাদারের কোনো দায় নেই বলে দাবি সংশ্লিষ্টদের। উদ্বোধনের আগেই ধসে পড়ে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকার সড়কের অর্ধেক অংশ। তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিংয়ের মাধ্যমে 2021 সালে সড়কটির উন্নয়ন প্রকল্প হাতে নেয় সিটি কর্পোরেশন। প্রথমে 1150 মিটার সড়কের নির্মাণে ব্যয় ধরা হয় 10 কোটি 80 লাখ টাকা। পরে ব্যয় বৃদ্ধি করে তা 11 কোটি 64 লাখ 41 হাজার 571 টাকা ধরা হয়।
ঠিকাদারি প্রতিষ্ঠান ইউসিসিএলকে এবছর মার্চের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আদেশ দেয়া হলেও ফেব্রুয়ারিতেই তা সম্পন্ন হয়ে যায়। সুষ্ঠু তদারকির অভাব ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে এমনটি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যরা যেভাবে রুলিং করা যায়, রুলার এদের চাপের দরকার বা এটার যে ভাইব্রেশন করতে হয় সেটা করে নাই। শুধু হাতে যে মেশিন আছে ওই মেশিন দিয়ে কইরা উনি তাড়াতাড়ি কাজ শেষ করতে চলে গেছে। কাজ ধরছে কিছুদিন আগে, দ্রুত কাজ শেষ করছে। দুর্নীতি বেশি মনে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আশেপাশে আরও রাস্তা আছে, আর রাস্তার মান যে কি পরিমাণ এটা আপনার এই যে ধসার ফলে দেখা যাইতেছে। ঠিকাদারের গাফিলতিতে নয়, তুরাগ থেকে দেদারসে বালু উত্তোলনের ফলে সড়কে ধস বলে দাবি সিটি কর্তৃপক্ষের। অস্থায়ীভাবে বিকল্প চলাচলের ব্যবস্থা এবং মেরামতের কথাও বলেন তারা। আমাদের এখানে নির্মাণের কোনো ত্রুটি নেই, আমাদের ভার্টিক্যাল ওয়াল এখনও ভার্টিক্যালভাবে দাঁড়ায় আছে। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি যেটুকু জানি, এখানে রিটেনিং ওয়াল ফেল করলে সেটা ওভারটার্নিং মুভমেন্টের কারণে ফেল করে। বিস্তীর্ণ অঞ্চলই নদীতে রিভার বেড থেকে বালু তোলা হয়েছে। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে রিভার বেড হয়তো নিচে নেমে গেছে বা ওই জায়গাটাতে কোনো খাদের সৃষ্টি হয়েছে বলে এই জায়গাটিতে এই ধসের ঘটনাটি ঘটেছে। অস্থায়ী ভিত্তিতে চলাচলের উপযুক্ত করার জন্য যেটা করার সেটা কনস্ট্রাকশন ফার্মের মাধ্যমে আমরা করিয়ে দেব। দ্রুতই স্থায়ী সমাধানের দাবি করেছেন স্থানীয়রা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মেহেরপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় নাসিমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহত স্বজনরা ক্ষুব্ধ হয়ে ক্লিনিকে হামলা চালায়। এ সময় ক্লিনিক মালিক ডাক্তার মিজানুর রহমান ও তার ছেলে অ্যানেস্থেসিস্ট ডাক্তার মুশফিকুর রহমান অভিকে মারধর করে। এর মধ্যে অ্যানেস্থেসিস্ট ডাক্তার অভিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে শহরের মল্লিকপাড়ায় এই ঘটনা ঘটে। রোগী স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসকের দাবি, অজ্ঞানের ইনজেকশন পুশ করার আগেই ভয় পেয়ে রোগীর মৃত্যু হয়। তবে এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভূমি অফিসে চেয়ার টেবিলও ঘুষ খায়। জমি সংক্রান্ত কাজে যারাই ভূমি অফিসে যান তারাই জানেন এর সত্যতা। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ভূমি অফিসে ঘুষ চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জমির খাজনা দিতে গেলে এক ব্যক্তির কাছ থেকে 40,000 টাকা পর্যন্ত ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সেবানিতে আসা ব্যক্তির সাথে অফিস সহায়কের এই কথোপকথনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। ভুক্তভোগী আজহার শিকদার জানান, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ভূমি অফিসে বাড়ি ও কৃষি জমির খাজনা দিতে যান আজহার ও তার পুত্রবধূ। কাজের জন্য তাদের কাছ থেকে 30 থেকে 40,000 টাকা ঘুষ দাবি করেন অফিস সহায়ক মিজানুর রহমান। সেই কথোপকথনের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন আজহারের পুত্রবধূ। আমার জমিটা খারিজ করেন টাকা, খারিজে নিয়ে গেছি 50,000 লাগবো। পরে মনে করেন এটা 10,000 টাকা আমি দিয়েছিলাম, কিন্তু আমার খারিজটা দেয়নি। আমি ভিডিও করছি, তার মানে এলো উনি যে আমারে টাকা চাইছে এটার প্রমাণ রাখার জন্য, কারণ উনি অস্বীকার করে ফেলাইবো যে আমি আপনার কাছে কোনো টাকা চাই নাই। এই জন্য আমি এটা ভিডিও করে রাখছি, যাতে উনি অস্বীকার না করতে পারে। ভূমি অফিসের এক কর্মচারী পরিচয় গোপন করার শর্তে বলেন, বিভিন্ন কাজ সম্পাদনে নিয়মিতই ঘুষ নেন এই অফিস সহায়ক। 10-15 দিন মানে বেশি চাই। কত চাই তাও? আমার 20,000 এরকম চাই। এ বিষয়ে প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত অফিস সহায়ক মিজানুর রহমান। বলেন, ব্যাখ্যা দেন, আপনি তো একজনের কাছে টাকা চাইতে পারেন না। অবশ্যই আপনার অফিসে খরচ আছে, কোন খাতে খরচটা বলেন না। ভাই আমি হার্টের রোগী ভাই, আমার মাইরা লাইন ভাই, মরে যান ভাই, আমি অসুস্থ শরীর। ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সেবা পেতে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি। আমি এই বিষয়ে সম্পূর্ণভাবে কোনো অকিভাল না। আর সবচেয়ে বড় কথা হলো 30-40 হাজার টাকা কেন চাইছে খারিজ করতে, এত টাকা লাগায় না, সরকারি ফিতে এত টাকা না।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জারিন অর্নি, যমুনা নিউজ।